মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন না বা জানেন না তাদের মনে হতে পারে যে ভারতীয় সেনার বিরুদ্ধে যেভাবে মন্তব্য বা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন সেটা আকস্মিক হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন বা জানেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্টেটমেন্ট বা সিদ্ধান্ত, রাজনৈতিক স্টেটমেন্ট বা রাজনৈতিক সিদ্ধান্ত আকস্মিক হয় না। তার পেছনে পূর্ব পরিকল্পনা থাকে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। তাহলে ভারতীয় সেনার বিরুদ্ধে যে মন্তব্য বা বক্তব্য বা আক্রমণাত্মক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন তার পেছনে কি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? তার পেছনে কি কোনো পূর্ব পরিকল্পনা রয়েছে? নমস্কার, আমি মৃত্যুঞ্জয় দাস, আপনারা দেখছেন বিতর্কিত নিউজ। আর আজকের আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এই ভারতীয় সেনার বিরুদ্ধে মন্তব্য এবং বক্তব্য রাখার জন্য। আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক সময় স্লিপ অফ টাঙে অনেক ধরনের বক্তব্য তিনি বলে ফেলেন, কিন্তু সেই বক্তব্য পরবর্তীকালে তিনি রিপিট করেন না বা তার দল তাকে অনুসরণ করেন না। যখনই তার দল তাকে অনুসরণ করে, অর্থাৎ তৃণমূলের আরো নেতা নেত্রীরা সেই একই ভাষায় কথা বলে এবং সেই সেই সিদ্ধান্ত, সেই রাজনৈতিক সিদ্ধান্ত একদম নিচের লেভেল পর্যন্ত পৌঁছে যায়, বুথ স্তর পর্যন্ত পৌঁছে যায় তৃণমূল কর্মীদের কাছে, তাহলে মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সুপরিকল্পনা রয়েছে এর পেছনে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। কারণ যে আক্রমণাত্মক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার বিরুদ্ধে রেখেছিলেন তার 24 ঘন্টা পরে ব্রাত্য বসু কিন্তু বিধানসভায় সেই একই ঘটনায় বক্তব্য রেখেছে এবং সিদ্ধান্ত হয়েছে যে তৃণমূল স্তরে, বুথ স্তর পর্যন্ত তৃণমূলের এই বিষয়টা নিয়ে মুখ খোলা হবে, এই বিষয়টা মানুষের সামনে আনা হবে। আপনারা কিছু জিনিস লক্ষ্য করুন যে ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তারা সমস্তটাই কলকাতা পুলিশকে অবগত করে, ইনফর্ম করে এই ঘটনাটা ঘটিয়েছে বা তারা মঞ্চ খোলার কাজটা করেছে। অর্থাৎ কলকাতা পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, সেই ইনফরমেশন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না যে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে এই মঞ্চ যদি খুলে না দেওয়া হয় তাহলে আর্মির তরফ থেকে খুলে দেওয়া হবে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন যাতে আর্মি এই কাণ্ডটা ঘটায় এবং শটান তিনি সেখানে হাজির হয়ে যাবেন, হাজির হয়ে সাংবাদিকদেরকে নিয়ে, গোটা দলবলকে নিয়ে সেখানে তিনি বলবেন যে ভারতীয় সেনা এই ঘটনা ঘটাচ্ছে? সেটা কি তার পুরো পরিকল্পনা ছিল, পূর্ব পরিকল্পনার মধ্যে পড়ছিল, যাতে ভারতীয় সেনার বিরুদ্ধে তিনি মুখ খোলার একটা সুযোগ পান এবং এই ভারতীয় সেনার বিরুদ্ধে এই লড়াইটাকে তিনি দীর্ঘমেয়াদী করে নিয়ে যাবেন, যাতে 26-এর নির্বাচন পর্যন্ত তার একটা পরিকল্পনা রয়েছে? তা না হলে কলকাতা পুলিশের কাছে পাঠানো ভারতীয় সেনার ইনফরমেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাবে না, এই ঘটনা কিন্তু হতে পারে না। কলকাতা পুলিশের ঘাড়ে অত মাথা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ইনফর্ম করবেন না যে ডিফেন্সের তরফ থেকে এই ইনফরমেশন দেওয়া হয়েছে যে মঞ্চ যদি আপনারা না খোলেন তাহলে সেই মঞ্চ আমরা খুলে দেবো। তার পাশাপাশি আপনারা যদি দেখেন যে বিগত দিনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং আদালতের সঙ্গে এই ধরনের লড়াই লড়েছেন, অর্থাৎ তার পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে আদালতের বিরুদ্ধে এই লড়াই লড়ার, ইডির বিরুদ্ধে এই লড়াই লড়ার, সিবিআই বিরুদ্ধে এই লড়াই লড়ার, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই লড়াই লড়ার। অর্থাৎ তার কিন্তু পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়। তাহলে আর্মির বিরুদ্ধে এই লড়াই ঘোষণার আগে, এই যুদ্ধ ঘোষণার আগে তিনি কি পূর্ব পরিকল্পনা করেননি? তিনি কি জায়গাগুলোকে খতিয়ে দেখেননি যে কোন কোন স্লট বা কোন কোন জায়গা বা কোন কোন পরিস্থিতি রয়েছে যেখানে আর্মির বিরুদ্ধে তিনি লড়াই চালাতে পারবেন? ঠিক যেভাবে তিনি ইডির বিরুদ্ধে, সিবিআই বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে বিভিন্ন বিগত দিনে লড়াই লড়েছেন। আপনারা যদি দেখেন যে ইতিমধ্যে কিন্তু সেনার গাড়ি কোথায় কি লুফলস করছে, সেনার গাড়ি কোথায় সিগন্যাল ভাঙছে, বা সেনার তরফ থেকে, ভারতীয় সেনার তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে আরো কি কি নিয়ম ভঙ্গ করা হচ্ছে যেগুলো রাজ্য সরকারের অধীনে রয়েছে সেগুলো কিন্তু নজরে রাখা হচ্ছে। তাহলে কি এর পিছনে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই যে আর্মির বিরুদ্ধে যে মুখ খোলা বা আর্মির বিরুদ্ধে যে লড়াই, যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এর পেছনে পূর্ব পরিকল্পনা রয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? কিন্তু সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি
যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করলেন যাতে আর্মির তরফ থেকে মঞ্চ খুলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রিসার্চ করলেন যে যেখানে দাঁড়িয়ে ইডির বিরুদ্ধে তিনি, ইডি, সিবিআই, আদালত, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি এই ধরনের আন্দোলন করেছেন, এই ধরনের লড়াই লড়েছেন, আর্মির ক্ষেত্রে কোন কোন জায়গা রয়েছে যে এই ধরনের লড়াই তিনি দিতে পারবেন। আসল কারণটা হচ্ছে কেন্দ্রীয় ফোর্সের বিরুদ্ধে তৃণমূল কর্মীদেরকে তৈরি করা। অর্থাৎ আর্মি হোক বা সিআরপিএফ হোক, যারা ভোটের কর্মসূচিতে যদি তাদেরকে ডিপ্লয় করা হয় পশ্চিমবঙ্গে আগামী দিনে, তাহলে তার বিরুদ্ধে যাতে তৃণমূলের কর্মীরা সাহস করে রাজনীতির ময়দানে নামতে পারে, লড়াইতে নামতে পারে। যেভাবে তারা ছাপ্পা বিগত দিনে দিয়ে এসছে, ভুয়ো ভোট বিগত দিনে দিয়ে এসছে, যেভাবে বোম বন্দুকের ভয় দেখিয়ে অরিজিনাল ভোটার বা বিরোধী ভোটারদেরকে তারা ঘরে ঢুকিয়ে দিয়েছে, সেই কাজটা যাতে তারা এই আর্মি অথবা সিআরপিএফ যদি রাজনীতির ময়দানে নামে সেই দিনও সেই সময়ও তারা করতে পারে, সেই সাহসটা তৃণমূল কর্মীদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্যই কিন্তু তিনি এই লড়াইটা শুরু করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন যে নির্বাচনের কমিশনের তরফ থেকে যে এসআইআর করা হচ্ছে, তাতে যে ফেক ভোটার, ভুয়ো ভোটার, সেগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কোনো বুথে যদি 1000 ভোটার থাকে এবং তার মধ্যে 100 যদি ভুয়ো ভোটার বা ফেক ভোটার বা মৃত ভোটার থাকে, তাহলে 900 ভোট পড়ার পরেও কিন্তু সেই 100টা ভোটের মধ্যে অন্তত পক্ষে 50টা, 60টা, 70টা, 80টা ছাপ্পা ভোট তৃণমূলের কাছে বা শাসক দলের কাছে অবকাশ থাকে সেই ছাপ্পা ভোটটা দিয়ে দেওয়ার। কিন্তু এসআইআর এর মাধ্যমে যদি সেই ভোটটা বাদ পড়ে যায়, সেই মৃত ভোটারটা, সেই ভুয়ো ভোটারটা, সেই ফেক ভোটারটা বাদ পড়ে যায়, তাহলে কিন্তু তাদের কাছে সেই ছাপ্পা দেওয়ার অবকাশটা আর থাকবে না, অর্থাৎ তারা আর ছাপ্পা দিতে পারবে না। অপরদিকে সিএ এর মাধ্যমে যে নতুন নির্দেশিকা 1 সেপ্টেম্বর 2025-এ এসছে, মানে কয়েক ঘন্টা আগে, সেইখানে বলা হয়েছে যে 2014 নয়, 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত কোন অমুসলিম নাগরিক বিদেশ থেকে যদি ভারতে আসে, মানে মুসলিম নয় এরকম যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি ভারতবর্ষে আসে, তাদেরকে একটিও কাগজ দেখাতে হবে না। অর্থাৎ কোনো হিন্দু বা জৈন বা পার্সি বা শিখ, যারা মুসলিম সম্প্রদায় নয়, সেই রকম মানুষ যদি ভারতবর্ষে প্রবেশ করে, তাদেরকে একটিও কাগজ দেখাতে হবে না। কিন্তু যদি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ 1987 সালের পরে ভারতবর্ষে প্রবেশ করে, তাদেরকে কিন্তু কাগজ দেখাতে হবে। অর্থাৎ একদিকে এসআইআর, অপরদিকে সিএএ। পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে দাঁড়িয়ে এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, ফেক ভোটার, ছাপ্পা ভোটার এবং তার সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী এবং বিদেশি নাগরিক, অন্তত পক্ষে তার সংখ্যাটা 1 কোটি হবে। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে যদি দেখা যায় যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট তফাৎ বা ভোট পার্থক্য, সেটা কিন্তু মাত্র 40 থেকে 45 লাখের। বিজেপির ভোট সংখ্যা 2,30,00,000, তৃণমূলের ভোট সংখ্যা 2,75,00,000, অর্থাৎ সংখ্যাটার তফাৎ 45 লক্ষ। এই 45 লক্ষের মধ্যে যদি 25 লক্ষ তৃণমূল থেকে বিজেপিতে আসে, তাহলে কিন্তু তৃণমূলের 25 লক্ষ কমবে, বিজেপির 25 লক্ষ বাড়বে। সেইখানেই কিন্তু তৃণমূলের আসন মানে গদিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তার উপরে যদি এই 1 কোটি, অন্তত পক্ষে ন্যূনতম 1 কোটি মৃত ভোটার, ভুয়ো ভোটার, ফেক ভোটার, ছাপ্পা ভোটার, বিদেশি ভোটার বাদ যায়, তাহলে কিন্তু তৃণমূলের হার একেবারে নিশ্চিত। আর সেটা ভেবেই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে যে আগামী দিনে যদি কোনো সাংবিধানিক সংকট দেখা দেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে যদি কোনো সাংবিধানিক বা কেন্দ্রের সঙ্গে যদি কোনো সাংবিধানিক সংকট দেখা দেয়, যদি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়, যদি আর্মি শাসন জারি হয়, তাহলেও তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদেরকে তৈরি করছেন, প্রস্তুত করছেন, যাতে তৃণমূল কর্মীদেরকে তিনি সেই সময় মাঠে নামিয়ে দিতে পারেন। অথবা যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয়, যদি সিআরপিএফ দিয়ে ভোট হয়, যদি প্রচুর পরিমাণে সিআরপিএফ দিয়ে, বিগত দিনে আমরা যেটা দেখেছি, লোকসভা নির্বাচনেও দেখেছি যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি ভোট হয়, তাহলেও তৃণমূল কর্মীরা যাতে ভয় না পায়, তৃণমূল কর্মীরা যাতে তাদের যে ভুয়ো ভোটার, ফেক ভোটার, ছাপ্পা ভোটটা তারা যাতে দেয়, বা অথবা তারা যে সকাল থেকে দুখানা বোম মেরে যারা অরিজিনাল ভোটার রয়েছে বা যারা বিরোধী ভোটার রয়েছে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া যে কাজ, তারা যাতে সেই সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও চালিয়ে যেতে পারে,
সেই সাহসটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই তাদেরকে জোগাতে শুরু করেছে। আসলে আসল কারণটা এই যে আর্মির বিরুদ্ধে মুখ খোলা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ খোলা, তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে 26-এর নির্বাচনে একেবারে বুথ স্তর পর্যন্ত তৃণমূল কর্মীদেরকে সেই সাহসটা জোগানো, যাতে তারা সিআরপিএফ হোক বা রাষ্ট্রপতি শাসন হলে আর্মির বিরুদ্ধে হোক, সেখানে দাঁড়িয়ে তারা লড়াইটা দিতে পারে। সেই লড়াইটা দেওয়ার যে সাহস, সেই সাহসটা তিনি জোগাতে চাইছেন। তার পাশাপাশি বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, তিনি আরেকটি কথা বলছিলেন, আরেকটি প্রসঙ্গ, আরেকটি ভিন্ন অ্যাঙ্গেল তিনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে আধিপত্য রাজনীতি করার যে অভ্যেস, সেইখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। অর্থাৎ মানে নির্বাচন কমিশন কে তারা মানেন না, ইডি কে তারা মানেন না, সিবিআই কে তারা মানেন না, আদালতকে তারা মানেন না, সমাজসেবী সংগঠনকে তারা মানেন না, বিরোধী দলকে তারা মানেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনা, আর্মি, তাদেরকেও তারা মানেন না। এই যে আধিপত্যর যে অভ্যেস মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু এই আর্মিকে আক্রমণ তারা করছিলেন। এটা বিশ্বনাথ চক্রবর্তীর তার বিশ্লেষণের মাধ্যমে আমরা শুনতে পেরেছিলাম। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে তৃণমূল কর্মীদেরকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিকূল সময় বা যে কোনো সময়, সময় অনুকূল থাক বা প্রতিকূল থাক, তৃণমূল বুথ স্তরের কর্মীরা যাতে কোনো রকম ভাবে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ হোক অথবা আর্মি হোক, ভারতীয় সেনা হোক, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে 26-এর নির্বাচনে, সেই জন্যই কিন্তু, সেই সাহস জোগানোর জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্মির বিরুদ্ধে বা ভারতীয় সেনার বিরুদ্ধে এই লড়াই শুরু করেছেন। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় দাস, আপনারা এতক্ষণ দেখছিলেন বিতর্কিত নিউজ।